আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির যে পিওয়াইকিউ এবং রিভিশন ক্লাসের সেকেন্ড ভিডিওতে স্বাগত। তো এই সিরিজের মাধ্যমে আমরা সম্পূর্ণ জিকে জিএসকে এসএকিউ এর মাধ্যমে কমপ্লিট করব। চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রশ্ন হলো আরএনএতে থায়ামিনের বদলে কোন নাইট্রোজেন বেস থাকে? তো এর আগে দেখেছিলাম আমরা ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। এটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। সেই রকমই আরএনএতেও 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরিয়াসিল আর সাইটোসিন। তাহলে এখানে থাইমিনের বদলে আরএনএতে ইউরিয়াসিল থাকে। এই আরএনএর ফুল ফর্ম পুরো নাম হচ্ছে রাইবোজ নিউক্লিয়িক অ্যাসিড। যেমন ডিএনএর পুরো নাম ছিল ডিরাইবো নিউক্লিক অ্যাসিড, তেমন আরএনএতে রাইবোজ নিউক্লিয়াস অ্যাসিড। আরএনএতে থাইমিনের বদলে ইউরিয়াসিল থাকে। আর জিন কোডিং ডিকোডিং ক্রিয়াকলাপে নিম্ন শ্রেণীর অংশগ্রহণ করেন। আরএনএ 3 প্রকারের হয়, একটা হচ্ছে এমআরএনএ, একটা হচ্ছে টিআরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, আর হচ্ছে আরআরএনএ বা রাইবোজ আরএনএ। এই আরএনএর কাজ প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। আমাদের প্রোটিন সংশ্লেষণের জন্য 20টি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়, তার মধ্যে 10টি অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে থাকে। এই এমআরএনএর কাজ হচ্ছে যে বাকি 10টি অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে পাওয়া যায় না, সেগুলিকে দেহে প্রবেশ করলে তার মেসেঞ্জার পাঠানো। টিআরএনএকে রাইবোজ আরএনএ দ্বারা সেটাকে সংশ্লেষণ করা এবং টিআরএনএ দ্বারা সেটাকে ট্রান্সপোর্টেশন করা। পরবর্তী প্রশ্ন হলো হ্যাপ্লয়েড কোষ বিভাজনে কোথায় দেখতে পাওয়া যায়? প্রথমে কোষ বিভাজন কিসের জন্য হয়? আমাদের কোনো জিনিস কেটে গেলে দেহের বৃদ্ধি, বিকাশ এবং কোনো জিনিস যদি মেরামত করার জন্য, দেহের কোনো অঙ্গ কেটে গেলে কিংবা কোনো কিছু হয়ে গেলে সেটাকে মেরামত করানো আমাদের কোষ বিভাজনের কাজ হয়। কোষ বিভাজন 2 ধরনের হয়, প্রধানত নিম্ন শ্রেণী ধরে 3 ধরনের হয়, কিন্তু আমরা আমাদের দেহকোষ, আমাদের মানব শরীরে বা প্রাণীদের 2 ধরনের কোষ বিভাজন দেখতে পাই। একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মাইটোসিস কোষ বিভাজন আমাদের কোনো জিনিস কেটে গেলে সেটাকে পুনরুদ্ধারের জন্য সেটাকে ব্যবহার করা হয়, সেই জন্য একে দেহকোষ বিভাজন বলা হয়। আর মিওসিস আমাদের জনন কোষে দেখতে পাওয়া যায় কোষ বিভাজনে। আর জনন কোষের মাধ্যমে যে আমাদের ক্রোমোজোম থাকে সেটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যায়, সেই জন্য এই মিওসিস কোষ বিভাজনকেই হ্যাপ্লয়েড কোষ বিভাজন বলা হয়ে থাকে। তো এটাকে বলেছে হ্যাপ্লয়েড কোষ বিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুতে হ্যাপ্লয়েড কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন হলো মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পূর্ণ হয়? মাইটোসিস কোষ বিভাজন 2টি ধাপে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে যেটাকে দেহকোষ বিভাজন বলা হয়, কারণ সোমাটিক বিভাজনও বলা হয়, কারণ এর দ্বারা দেহের বৃদ্ধি ঘটে, বিকাশ ঘটে, সেই জন্য একে দেহকোষ বিভাজনও বলা হয়ে থাকে। এই মাইটোসিস কোষ বিভাজন 2 প্রকারের হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। একে ডিপ্লয়েড কোষ বিভাজন বলা হয়ে থাকে। ক্যারিওকাইনেসিস পদ্ধতির মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন হয়, আর সাইটোকাইনেসিসের মাধ্যমে আমরা সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই ক্যারিওকাইনেসিস আবার 4 প্রকারের হয় বা 4 ধরনের ধাপে, 4টি ধাপে এই ক্যারিওকাইনেসিস হয়ে থাকে। পরবর্তী হলো ক্যারিওকাইনেসিস কোন দশায় স্প্লিন্টের ফাইবারের গঠিত হয়? তো আমরা এর আগের ভিডিও দেখেছিলাম স্প্লিন্ট ফাইবার কোথায় দেখতে পাই দশা, সেটা হচ্ছে সেন্ট্রোজোমে। তো এই ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে 4টি ধাপে সম্পূর্ণ হয়। এটা হচ্ছে প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ, একটা হচ্ছে টেলোফেজ। এই 4টি দশার মাধ্যমে ক্যারিওকাইনেসিস পদ্ধতি হয়ে থাকে। তো এই ক্যারিওকাইনেসিস পদ্ধতির সেকেন্ড ফেজে অর্থাৎ মেটাফেজ ফেজে এই স্প্লিন্টার ফাইবার দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়? তো আমরা প্রধানত জীবজগৎকে 5টি ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগকে বলা হয় কিংডম বলা হয়। প্রত্যেকটা ভাগকে বলা হয় কিংডম। এটাকে 5টি ভাগে ভাগ করা হয়। 5টি কী? একটা হচ্ছে মনেরা, তারপরে হচ্ছে প্রোটিস্টা, তারপরে হচ্ছে ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া। পুরো জীবজগৎকে এই 5টি বিভাগে ভাগ করা হয়। আর এই জীবজগতে এটাকে বলা হয় ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি কে তৈরি করেন? যদি ক্লাসিফিকেশন, সেটাকে বলা হয় কার্লিনিয়াস লিনিয়াস কার্লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস। যদি বলে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? তো এই ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক। বা যদি বলে বায়োলজির জনক কাকে বলা হয়? বায়োলজির জনক বলা হয় আরস্তুকে। জনক বলা হয় অ্যারিস্টটল, বা যেটাকে আমরা বলি আরাস্তু, অ্যারিস্টটলকে বলা হয় বায়োলজির জনক। যদি বলে বোটানির জনক কাকে বলা হয়? বোটানির জনক বলা হয় থিওফ্রেস্টাসকে। অঙ্গুরিমাল প্রাণী কাকে বলা হয়? তো অঙ্গুরিমাল প্রাণী বলা হয় যাদের আংটির মধ্যে দেখা যায়, তাদেরকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। যেমন কেঁচোকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী, কারণ কেঁচোর মাধ্যমে কেঁচো সারা শরীর আংটির মতো দেখতে হয়। এদের কাইনিন নির্মিত সিটা নামক কাইনিন নির্মিত সিটা দ্বারা গমন করে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে, এটা সিটা দ্বারা। এদের এজন্য অঙ্গের নাম নেফ্রিডিয়া।
এরা অ্যানিলিডা শ্রেণীর প্রাণী, অ্যানিলিডা শ্রেণীর প্রাণী। তো অঙ্গুরিমাল বলা হয় কেঁচোকে, কেঁচো একটা অ্যানিলিডা শ্রেণীর প্রাণী। এদের রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। এরা সিটা তারা এক জায়গা থেকে অন্য জায়গা চলাফেরা করে। কোন শ্রেণীর প্রাণী ট্র্যাকিয়া দ্বারা শ্বাসকর্য চালায়? তো ট্র্যাকিয়া দ্বারা শ্বাসকর্য চালায়, ট্র্যাকিয়া বঙ্কাই দ্বারা শ্বাসকর্য চালায় হচ্ছে অর্থোপোডা শ্রেণীর প্রাণী, অর্থোপোডা শ্রেণীর প্রাণী এই ট্র্যাকির দ্বারা শ্বাসকার্য চালায়। আরশোলা ট্র্যাকিয়ার দ্বারা শ্বাসকার্য চালায়। কাঁকড়াও ট্র্যাকিয়ার দ্বারা শ্বাসকর্য পরিচালনা করে। এদের দেহকে ৩টি ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে মাথা, গলা এবং উদর। কোন শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়? তো যারা জল এবং স্থল উভয়ই থাকে সেই জন্য এদেরকে উভচর প্রাণী বলা হয়। আর উভচর প্রাণীরই প্রকোষ্ঠ, আমরা হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ সেটাকে আমরা 3 ভাগে ভাগ করা হয়। অ্যাম্ফিবিয়ান শ্রেণীর প্রাণীকে যদি বলা যায় প্রকোষ্ঠ কাদের 2 ভাগে ভাগ করা হয়, এই অ্যাম্ফিবিয়ান শ্রেণীর প্রাণী যাদের দুটো ডানা আছে তাদেরকে, যেমন মাছের দেহে হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে। যদি বলে 2টি প্রকোষ্ঠ আছে এরকম প্রাণী হচ্ছে যেমন মাছ। যদি বলে 4টি আছে কিন্তু সেটা অসম্পূর্ণভাবে বিভক্ত, মানে সম্পূর্ণভাবে বিভক্ত না, এরকম হচ্ছে সরীসৃপ, যেমন হচ্ছে টিকটিকি, গিরগিটি, সাপ, সেটা হচ্ছে সরীসৃপ প্রাণী। আর যদি সম্পূর্ণভাবে বিভক্ত সেটা হচ্ছে ম্যামেলস বা স্তন্যপায়ী, ম্যামেলিয়া। যেমন হচ্ছে মানুষের 4টে প্রকোষ্ঠ আছে এবং তারা সম্পূর্ণভাবে বিভক্ত। কোন শ্রেণীর প্রাণীর প্রাচন নালীর মাংসল গ্লিজার্ড বর্তমান? মাংসল গ্লিজার্ড দেখতে পাওয়া যায় পক্ষী শ্রেণীর প্রাণী, পক্ষী যাদের অগ্রভাগ ডানায় রূপান্তরিত হয়। এদের পচনে সহায়তা করে, অর্থাৎ খাদ্য পরিপাকে সহায়তা করে এই মাংসল গ্লিজার্ড। এবং এদের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত আছে। এদের ফুসফুসের দ্বারা এরা শ্বাসকার্য পরিচালনা করে। আজকের শেষ প্রশ্ন হচ্ছে একটি মেটাথেরিয়া প্রাণীর উদাহরণ দাও। মেটাথেরিয়া প্রাণী কাদের বলা হয়? অ্যাকচুয়ালি ম্যামেলসকে 3 ভাগে ভাগ করা হয়। ম্যামেলস মানে যারা স্তন্যপায়ী প্রাণী, যাদের দেহে লোম আছে, বহির্কর্ণ উপস্থিত, তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পোটোথেরিয়া, একটা হচ্ছে মেটাথেরিয়া, আর একটা হচ্ছে ইউথেরিয়া। তো ম্যামেল শ্রেণীর প্রাণীকে 3 ধরনের ভাগ করা হয়। একটা হচ্ছে পোটোথেরিয়া যাদের বলা হয় যারা স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পাড়ে, তাদেরকে বলা হয় পোটোথেরিয়া। যেমন হচ্ছে প্ল্যাটিপেটাস। প্ল্যাটিপ্লাস কী হচ্ছে, এরা স্তন্যপায়ী প্রাণী কিন্তু এরা ডিম পেড়ে বাচ্চা পারে। তারপরে হচ্ছে পোটোথেরিয়া বলা হয় যারা অপরিণত সন্তানকে জন্ম দেয়, যেমন ক্যাঙ্গারু কী করে, অপরিণত সন্তানকে জন্ম দেয় এবং পরে তার যে ক্যাঙ্গারুর যে সামনে যে থলি থাকে সেই থলিতে লালন পালন করে। এবং যারা পরিণত সন্তানকে জন্ম দেয় তাদেরকে বলা হয় ইউথেরিয়া, যেমন হচ্ছে মানুষ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো এইভাবে আমরা এসএকিউর মাধ্যমে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কভার করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত টেক কেয়ার, বাই।